আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র কংগ্রেস স্টেট গভর্নর সিটি মেয়র সহ বিভিন্ন পর্যায়ে নির্বাচনে ভোট গ্রহণ, প্রতিদ্বন্দ্বিতায় প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান, প্রজেক্ট 2025-এ ঝুঁকির মুখে কয়েক হাজার বাংলাদেশি। এবং 30 দেশের সাংস্কৃতিক ঐতিহ্য উৎকর্ষ উপস্থাপনের মধ্য দিয়ে নিউ ইয়র্কের আলবেনিতে 54তম ফেস্টিভ্যাল অব নেশনস এম্পায়ার স্টেট প্লাজায় মিলন মেলা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ শেষ হতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। স্থানীয় সময় সকাল 6টা, বাংলাদেশ সময় বিকেল 5টায় সব ভোট কেন্দ্র ভোট গ্রহণ শুরু হয়। ভোট শেষ হবে স্থানীয় সময় রাত 9টায়, বাংলাদেশ সময় বুধবার সকাল 8টায়। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী ও কুইন্সের রাজ্য পরিষদ সদস্য জোহরান মামদানি। তিনি একমাত্র মুসলিম প্রার্থী। তার বিপক্ষে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো, যিনি মূল একজন ডেমোক্র্যাট, এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। জরিপে দেখা গেছে মামদানি বাকি দুজনের তুলনায় এগিয়ে রয়েছেন। মামদানি এগিয়ে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন অসন্তুষ্ট হয়েছেন। তিনি নিউ ইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করার ঘোষণা দিয়েছেন এবং তার সমর্থকদের কুওমোকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে 4 বছর পর পর মেয়র নির্বাচন হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। এবছরের নির্বাচনে বিশেষভাবে নজর কেড়েছে ত্রিমুখী লড়াই। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে চলছে নজিরবিহীন অভিযান। প্রজেক্ট 2025-এর আওতায় অভিযানে বিস্তৃতি ঢুকে পড়েছে বড় বড় সব শহরে। অভিযানের ঝুঁকির মুখে আছেন কয়েক হাজার অভিবাসী বাংলাদেশি। দেখুন ইউকে আসার একটি বিশ্লেষণ। 2025 সাল মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী লাখ লাখ অভিবাসীর জন্য এক নজিরবিহীন আতঙ্কের বছর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন শুরু করেছে এক সর্বাত্মক অভিযান। এই যুদ্ধ শুধু মেক্সিকো সীমান্ত বা নথিভুক্ত না হওয়া অভিবাসীদের বিরুদ্ধেই নয়, এটি একটি দ্বিমুখী যুদ্ধ। একদিকে চলছে দেশের ভেতরে ব্যাপক ধরপাকড় ও বহিষ্কার, অন্যদিকে এক নীরব আমলাতান্ত্রিক যুদ্ধের শিকার হচ্ছে বৈধ অভিবাসীরাও। এই আগ্রাসী অভিযানের নীল নকশা আকস্মিক নয়। এর প্রতিটি পদক্ষেপ আসছে প্রজেক্ট 2025 নামের 900 পৃষ্ঠার এক রক্ষণশীল পরিকল্পনা থেকে। এর লক্ষ্য স্কুল, হাসপাতাল, গির্জার মতো পূর্বে সুরক্ষিত স্থানেও অভিযান চালানো এবং স্থানীয় পুলিশকে ফেডারেল ইমিগ্রেশন আইন প্রয়োগের ক্ষমতা দেয়া। আর এই মহাযজ্ঞের অর্থ আসছে ওয়ান বিগ বিউটিফুল বিল বা OBBBA আইন থেকে। এই একটি বিলেই আইসের বাজেটকে এক লাফে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযানের প্রধান হাতিয়ার আইস বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। কিন্তু এটি আর আগের আইস নয়। হোয়াইট হাউস গ্রেফতারের ধীরগতিতে অধৈর্য হয়ে সম্প্রতি সংস্থাটির 1 ডজন আঞ্চলিক পরিচালককে বরখাস্ত করেছে। সবচেয়ে উদ্বেগজনক হলো তাদের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে আক্রমণাত্মক হিসেবে পরিচিত বর্ডার পেট্রোল এজেন্টদের। এর ফলে বর্ডার পেট্রোলের সামরিক কৌশল এখন শিকাগো বা লস অ্যাঞ্জেলেসের মতো মার্কিন শহরগুলোর অভ্যন্তরে প্রয়োগ করা হচ্ছে। অনেকেই ভাবছেন এই অভিযান শুধু নথিভুক্ত না হওয়াদের বিরুদ্ধে, কিন্তু তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা। প্রশাসন একটি নীরব যুদ্ধ শুরু করেছে বৈধ উচ্চ দক্ষ অভিবাসীদের বিরুদ্ধেও। 30 অক্টোবর থেকে H1B ভিসাদারীদের সঙ্গে H4 এবং F1 ছাত্রদের ওয়ার্ক পারমিট বা EAD এর স্বয়ংক্রিয় নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার উচ্চ দক্ষ কর্মী, যাদের বড় একটি অংশ ভারতীয়, তারা রাতারাতি চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। এখানেই শেষ নয়। নতুন H1B ভিসার জন্য $1 লাখ বিশাল ফি আরোপ করা হয়েছে, যার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করেছেন মার্কিন চেম্বার অফ কমার্স। অন্যদিকে দেশের অভ্যন্তরে চলছে শারীরিক অভিযান। বাইডেন আমলের শুধু অপরাধীদের টার্গেট করার নীতি বাতিল হওয়ায় এখন যে কোনো অনথিভুক্ত অভিবাসী গ্রেফতারের লক্ষ্যবস্তু।
বর্তমানে আইসের ডিটেনশন সেন্টারে আটকের সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ প্রায় 60,000 ছাড়িয়েছে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই আটককৃতদের 71%-এরও বেশি মানুষের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। তবে প্রশাসন দাবি করেছে তারা 5,27,000 জনকে বহিষ্কার করেছে এবং ভয়ে আরও 1.6 মিলিয়ন মানুষ স্বেচ্ছায় প্রস্থান করেছে। এই সাঁড়াশি অভিযানের সরাসরি শিকার হচ্ছেন বাংলাদেশিরাও। 2025 সালে এখন পর্যন্ত 766 জন অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক হয়েছেন। সম্প্রতি 39 জন বাংলাদেশিকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের সবাই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে সবচেয়ে বড় ঝুঁকির মুখে আছেন সেই 4,837 জন বাংলাদেশি, যাদের উপর আগে থেকেই চূড়ান্ত বহিষ্কারের আদেশ জারি রয়েছে। নতুন আক্রমণাত্মক আইস এখন তাদের খুঁজে বের করতেই সর্বশক্তি নিয়োগ করছে। এই নীতির ফলে মার্কিন রাজনীতিও গভীরভাবে বিভক্ত। ট্রাম্পের রিপাবলিকান পার্টি এই কঠোর অবস্থানের পক্ষে, অন্যদিকে ডেমোক্রেটরা একে মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় বলে অভিহিত করছে। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, বৈধ অবৈধ অভিবাসী কমে যাওয়ায় তীব্র শ্রমিক সংকট এবং মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। পরিস্থিতি একটি দীর্ঘমেয়াদী, বিশৃঙ্খল এবং অত্যন্ত ব্যয়বহুল সংঘাতের দিকে যাচ্ছে, যা কেবল সীমান্তে নয়, বরং প্রতিটি শহর, প্রতিটি কর্মক্ষেত্র এবং প্রতিটি আদালতে লড়া হবে। যুক্তরাষ্ট্র সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, 18 নভেম্বর একটি সরকারি কর্মসফরে হোয়াইট হাউসে থাকবেন যুবরাজ সালমান। 2020 সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সাথে চুক্তিতে মধ্যস্থতা করেন ট্রাম্প। আব্রাহাম অ্যাকর্ড নামে ওই চুক্তিতে যোগদানে সৌদি আরবকে ট্রাম্প চাপ দেওয়ার পর এই সফরের পরিকল্পনা করা হয়। এর আগে সিবিএস এর অনুষ্ঠানে ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন সৌদিরা শেষ পর্যন্ত চুক্তিতে যোগ দেবেন। সাক্ষাতে ট্রাম্প এবং বিন সালমান যুক্তরাষ্ট্র সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা করতে পারেন। 2040 সালের মধ্যে বাংলাদেশ জাপানে প্রায় 1,10,00,000 বিদেশি কর্মী পাঠাতে সক্ষম বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া। মঙ্গলবার টোকিওতে বাংলাদেশ জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী ও দক্ষ কর্মী সহযোগিতা সংস্থার সহযোগিতায় আয়োজিত সেমিনারে এ কথা জানান তিনি। সিনিয়র সচিব আরও বলেন, জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুতের জন্য বাংলাদেশে 33টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নির্ধারণ করা হয়েছে এবং প্রয়োজনে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। এ আয়োজনে প্রায় 250টি জাপানি কোম্পানি সহ 350টি জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান এবং নিয়োগকারী সংস্থা সেমিনারে অংশগ্রহণ করে। ফিলিস্তিনি বন্দীর উপর নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীকে সাবেক শীর্ষ আইনজীবীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মেজর জেনারেল পদমর্যাদা ইয়াফাত টোমের ইয়েরুশালমি নামে সাবেক ওই প্রসিকিউটরকে সোমবার গ্রেফতার করা হয়েছে বলে জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, অনলাইনে ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। তখন ইয়াফাত পদত্যাগ করেন, এরপর নিখোঁজ ছিলেন তিনি। ফাঁস হওয়া ওই ভিডিওতে দেখা গেছে এক ফিলিস্তিনি বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে রেখে কুকুর ও বিভিন্ন অস্ত্র দিয়ে নির্যাতন করছে। সে সময় সৈন্যরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ আড়াল করার চেষ্টা করছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও ফাঁসের ঘটনাকে জনসংযোগের উপর সবচেয়ে তীব্র আক্রমণ বলে মন্তব্য করেছেন। পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি শেভেজকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরু। সোমবার পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। বেটসি শেভেজকে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রকারী উল্লেখ করে পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দেজেলা সংবাদ সম্মেলনে জানান, বেটলি শেভেজকে লিমায় মেক্সিকান দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি বলেন, এই অবন্ধুত্বপূর্ণ কাজের প্রতিক্রিয়া এবং পেরুর অভ্যন্তরীণ বিষয়ে মেক্সিকোর বারবার হস্তক্ষেপ করার ঘটনা বিবেচনায় নিয়ে মেক্সিকোর সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পেরু। সাবেক প্রধানমন্ত্রী শেভেজ 2022 সালের শেষ দিকে সে সময় প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছিল। তার বিচার চলার সময় গত সেপ্টেম্বরে একজন বিচারক তাকে মুক্তি দেন।
30 দেশের ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও উৎকর্ষ উপস্থাপনের মধ্য দিয়ে নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবানিতে হয়ে গেল 54তম ফেস্টিভ্যাল অফ নেশনস। এম্পায়ার স্টেট প্লাজার আলো ঝলমল মঞ্চে ঘটে বহুজাতিক এক মিলন মেলা। আলবানি থেকে জানাচ্ছেন আদিত্য শাহিদ। সংস্কৃতির মধ্যেই আছে মানবতার জয়গান। ভিন্ন ভিন্ন জাতির পারস্পরিক বন্ধনে বাণিজ্য, বিত্ত বা পেশিশক্তি নয়, বরং বড় ভূমিকা সংস্কৃতির। এই সত্য নিয়ে 1972 সালে ফেস্টিভ্যাল অফ নেশনসের যাত্রা। এবারও একই ছাদের নিচে পৃথিবীর সংস্কৃতিবান মানুষের রঙিন উপস্থিতি। মঞ্চে একটির পর একটি দেশের সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ এই নিয়ে টানা 15 বছর এই মঞ্চে তুলে ধরছে দেশের সাংস্কৃতিক বৈভব। মিনি ইউএন ফেস্টিভ্যাল অফ নেশনসে বাংলাদেশ এতদিন ছিল সেক্রেটারি, এইবারই বাংলাদেশ সেক্রেটারি থেকে ভাইস চেয়ারম্যান হয়েছে। এটা আমাদের জন্য ওটা বিরাট গর্বের। চারিদিকে রকমারি পণ্যের স্টল, মূল মঞ্চের বাইরে অংশগ্রহণকারী দেশগুলোর ঐতিহ্যবাহী খাদ্যের পসরা। শুরু থেকে এ পর্যন্ত একক নেতৃত্বে সুবিশাল এই আয়োজন সামলে আসছেন ফেস্টিভ্যাল অফ নেশনসের চেয়ারপারসন মনোজ আজমেরা। However, I've been involved in the festival from day one, which was 50-40 years ago, in different capacity. এবার এই আয়োজনে অতিথি হয়ে এসেছিলেন প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান, ডেমোক্রেটিক নেতা পল ডিটঙ্কো ও নিউ ইয়র্ক স্টেট সিনেটর প্যাট্রিশিয়া ফাহি। This is a tremendous opportunity to see the cultures and the traditions of so many ethnic-based people that make up the mosaic of the capital region. Bangladesh amongst them. It is just so good to celebrate with people. It is an amazing tapestry. We know we are stronger because of the richness, the tapestry that makes up this great nation. জমকালো এই আয়োজনের আকর্ষণীয় পর্ব ছিল মিস ফেস্টিভ্যাল নির্বাচন। 26 দেশের ষোড়শী মেধাবী মুখের এই প্রতিযোগিতায় এবার ক্রাউন জিতে নিয়েছে চীনের মেয়ে জুই হু। পৃথিবীর সব জাতিগোষ্ঠী মানবতা এবং শান্তির পক্ষে তাদের নিজস্ব সংস্কৃতি উচ্চকিত করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে চায়। ফেস্টিভ্যাল অফ নেশনস এই 30 জাতিগোষ্ঠীর আয়োজনের মধ্য দিয়ে সে কথায় বারবার উচ্চারিত হলো। শুধু আলোচনা কিংবা পরিকল্পনা নয়, সাংস্কৃতিক অগ্রযাত্রা দিয়েই সারা পৃথিবীতে শান্তি আনা সম্ভব, সে কথাও বললেন সবাই। আদিত্য শাহিন, চ্যানেল আই, নিউ ইয়র্ক। সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভা ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। জেনেভা থেকে শফিকুল ইসলাম তুহিনের তথ্য, ভিডিওচিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট। সুইজারল্যান্ডের জেনেভায় 3 দশকের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ক্লাব জেনেভার সাধারণ সভা ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিদায়ী সভাপতি হারুন রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় 200-র বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেন। নতুন কার্যনির্বাহী কমিটিতে নুরুল ইসলাম সভাপতি, মারুফ আনোয়ার সাধারণ সম্পাদক এবং তানভীর আলম চৌধুরী আগামী 3 বছরের জন্য কোষাধ্যক্ষ নির্বাচিত হন। বাংলাদেশ ক্লাবকে এত সুন্দরভাবে পরিবেশন করার জন্য এবং ভবিষ্যতেও আমি আশা করব বাংলাদেশ ক্লাব ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আমি বিগত 2 বছর যাবত সাধারণ সম্পাদক হিসেবে এই ক্লাবের সাথে যুক্ত ছিলাম। নতুন কমিটিতে যারা পদার্পণ করেছেন সবাইকে অভিনন্দন। যখনই যেখানে ডাকছি উনি আমাদের সাথে আসছেন, আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন, সাপোর্ট দেন। এই জন্য আমি টিপু ভাইকে অনুরোধ করবো যদি আপনি সংক্ষেপে কিছু বলেন। চেষ্টা করবো আমি আমার সর্বাত্মক যতটুকু আমার দ্বারা সম্ভব বাংলাদেশ ক্লাবের হয়ে কাজ করার জন্য, এবং আমি উদ্বুদ্ধ করবো আগামী প্রজন্ম যারা তরুণ প্রজন্ম আছে তারাও এগিয়ে আসুন। বিদায়ী সভাপতি হারুন রশিদ সহযোগিতার জন্য ক্লাব সদস্যদের ধন্যবাদ জানান। আমরা আশা করি দেখি যে আগামী জেনেভা মানে সুন্দর একটি পরিবেশ সৃষ্টির জন্য এই কমিটি বাংলাদেশ ক্লাবের বর্তমান যে কমিটি ডিজলভ হয়ে যাওয়ার পরে নতুন যে কমিটি আসবেন তারা সুন্দরভাবে কাজ করবেন এবং আমাদের বাঙালি কালচারকে আমরা কিভাবে মানে সবার সামনে ফুটিয়ে তুলতে পারি, এটাই আমাদেরকে সবাই যদি আমরা একত্রিত কাজ করতে পারি ইনশাআল্লাহ আমরা সফলতা পাবো। যেমন ছিল যে আমরা কি করতে পারি না করতে পারি, অবশ্যই আমরা ওদিকে খেয়াল রাখবো। তারপরে প্রথম হলো আমাদের প্রথম ভালো জিনিসটা করেছি, আজ 6 বছর হয়ে গেল, 2019 আমরা করেছি
মানে আমাদের রেজিস্ট করেছি, কমার্সে আমাদের রেজিস্টার হয়েছে আমাদের ক্লাবটা। এটা একটা বিরাট একটা সাকসেস। বাংলাদেশ কমিটির জন্য যা যা করার দরকার তাই করব। নতুন কমিটিকে শুভেচ্ছা। বিদায়ী কমিটি যেভাবে তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পরিচালনা করছে দলমত নির্বিশেষে, এবং জেনেভাতে আমরা বরাবরই দেখে আসছি বাংলাদেশ ক্লাব নিয়ে সবার একটু মানে উত্তেজনা বলেন আর আগ্রহ বলেন সবকিছুই আছে। সো পরবর্তী কমিটি ওই জিনিসগুলি ফলো করবে। প্রবাসীরা বলছেন বাংলাদেশ ক্লাব জেনেভা সামাজিক বন্ধন ও দেশপ্রেমের এক অনন্য উদাহরণ। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবলের 2025-এর প্রথম দিনের ম্যাচ। এই আসরে 6টি মহাদেশের 48টি দল অংশ নিয়েছে। এর মধ্যে প্রথম দিনেই খেলেছে 16টি দল। স্বাগতিক কাতার হেরেছে 1-0 গোলে ইতালির সাথে, আর্জেন্টিনা 3-2 গোলে জিতেছে বেলজিয়ামের সাথে, আর জাপান 2-0 গোলে জিতেছে মরক্কোর বিপক্ষে। কোস্টারিকার সাথে 1-1 গোলে ড্র করেছে সংযুক্ত আরব আমিরাত। দর্শক, ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ কাতার 2025-এর আজকে প্রায় 16টি দলের 8টি ম্যাচ হয়ে গেল। এর মধ্যে স্বাগতিক কাতার খেলেছিল ইটালির বিপক্ষে, জাপান খেলেছিল মরক্কোর বিপক্ষে এবং আর্জেন্টিনা খেলেছিল বেলজিয়ামের বিপক্ষে। আর্জেন্টিনা জিতেছে 3-2 গোলে, মরক্কোর সাথে জাপান জিতেছে 0-2 গোলে এবং স্বাগতিক কাতার আজকে হেরেছে ইটালির সাথে 0-1 গোলে। দর্শক, আজকের এই মাঠে প্রচুর দর্শক ছিল সবগুলো খেলা দেখার জন্য। বিশেষ করে প্রবাসী বাঙালিদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই সাথে এই খেলাগুলো এই মাসের 27 তারিখ পর্যন্ত ফাইনাল খেলাটি হবে এবং আমরা যে জানতে পেরেছি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে পাশেই খলিফা স্টেডিয়ামে। খলিফা স্টেডিয়ামের মিডিয়া সেন্টার থেকে মেহেদি হাসান, চ্যানেল আই, দোহা, কাতার। যুক্তরাজ্যের জাতীয় পর্যায়ে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় স্বর্ণপদক সহ 2টি ইভেন্টে পদক পেয়েছে বাংলাদেশি কন্যা সাইয়েদা সম্প্রীতি। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত সম্প্রীতির বাবা সৈয়দ মনসুর উদ্দিন। নটিংহাম বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ডেভিড রস স্পোর্টস ভিলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অনূর্ধ্ব-17 পর্যায়ে দ্বৈতে স্বর্ণ এবং একক ইভেন্টে রৌপ্য পদক অর্জন করে সম্প্রীতি। বাবা মার অনিচ্ছা থাকলেও বড় ভাই সাদাফের উদ্যোগে তায়কোয়ান্দো শেখেন সম্প্রীতি। একক ইভেন্টে স্বর্ণ না জেতার আক্ষেপ থাকলেও দ্বৈতে স্বর্ণ নিয়ে বিদেশের বুকে সুনাম অর্জন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সম্প্রীতি। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যুক্তরাষ্ট্রে কংগ্রেস স্টেট গভর্নর, সিটি মেয়র সহ বিভিন্ন পর্যায়ে নির্বাচনে ভোট গ্রহণ, প্রতিদ্বন্দ্বিতায় প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান, প্রজেক্ট 2025-এ ঝুঁকির মুখে কয়েক হাজার বাংলাদেশি। এবং 30 দেশের সাংস্কৃতিক ঐতিহ্য উৎকর্ষ উপস্থাপনের মধ্য দিয়ে নিউ ইয়র্কের আলবানিতে 54তম ফেস্টিভ্যাল অফ নেশনস, এম্পায়ার স্টেট প্লাজায় মিলন মেলা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ।